আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুরাইয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি, কিন্তু আমাদের দেশ সারা বিশ্ব এখন একটা মহামারী করোনায় কোভিড-19 আক্রান্ত। এই নিয়ে আমরা একটা ভয়াবহ অবস্থায় আছি। যাই হোক, তারই মাঝ দিয়ে আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাব। এই উদ্দেশ্যে আমি আজকে তোমাদের একটা ক্লাস নিতে আসছি, পাঠদান। তাহলে যাই হোক, আমি একটা পাঠদান শুরু করি। দেখো, দশম শ্রেণী বাংলা প্রথম পত্র আমি পড়াবো। আজকের পাঠ হচ্ছে কপোতক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তাহলে আমি কবিতা বা পড়ার আগে আমি কবি পরিচিতিটা, কবি জীবন বৃত্তান্ত, কবি রচনাবলী এ বিষয়ে আমি তোমাদেরকে আগে সেটা বলবো। দেখো যে কবি মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিল এবং কি সে রচনা করেছিল বা লিখেছিল সেগুলো আমি বলবো। যে কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে। আর জন্মগ্রহণ করার পরে সেই স্কুল জীবন শেষ করে একটা ইংরেজি কলেজে ভর্তি হয়। ইংরেজি শিক্ষার প্রতি ছিল তার গভীর আগ্রহ। পরবর্তীকালে সে যৌবনকালে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার নামটা হয়, তার নামের পূর্বে মাইকেল নামটা যোগ করা হয়। এতে তার পারিবারিক অনেক বাধা বিপত্তি ছিল। বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে সেটা উঠিয়ে এই খ্রিস্টান ধর্মে সে দীক্ষিত হয়। এই পাশ্চাত্য জীবনযাপন করা ছিল তার জীবনের খুব আগ্রহ, এবং ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি ছিল তার খুব আবেগ। তাই সে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে শুরু করে। কিন্তু ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা শুরু করার পরেও সে তার জীবনের ফল পায়নি, অর্থাৎ তাকে মূল্যায়ন করা হয়নি। পরবর্তীতে সে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে তার জীবনের কবি প্রতিভার বিকাশ ঘটিয়েছে। যাই হোক, কবির এই ছিল কবির জীবনের কিছু সংক্ষিপ্ত ঘটনা। কবির রচনাবলী হচ্ছে, কবির অমর রচনাবলী হচ্ছে মেঘনাদ বোধ কাব্য। তার আরো কাব্যের ভিতরে আর হচ্ছে তিলোত্তমা সম্ভাব, তার প্রিয়ঙ্গনা এবং চতুষ্পদ কবিতাবলী। তার নাটকগুলো হচ্ছে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, একেই বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি। কবি 1873 সালের 29শে জুন পরলোক গমন করে। এটাই ছিল তার কবির জীবনী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আমাদের মূল কবিতায় যাব। তাহলে মূল কবিতার নাম হচ্ছে কি? কপোতক্ষ নদ। তাহলে এই যে কবিতা, এই নদটার নামকরণ করেছে, কবিতাটার নামকরণ করেছে কপোতক্ষ নদ। তাহলে কপোতক্ষ নদ নামকরণের এটাই কারণ হচ্ছে, কপোত মানে যে আমরা কবিতর সবাই চিনি, তাই না? এই কবিতরের ভিতরে পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে। যে পুরুষ যেগুলো অর্থাৎ পুলিঙ্গ যারা, তাদেরকে বলা হয় কপোত। আর এই অক্ষ হচ্ছে তার অক্ষ মানে চোখ। এই কপোতের চোখের মতো স্বচ্ছ এবং পরিষ্কার ছিল এই নদের পানি। তাই এই নদকে কবি এতই ভালোবাসছে যে তার কপোতের চোখের সাথে তুলনা করে এই নদীটার নামকরণ করেছে কপোতক্ষ নদ। তাহলে নদ এবং নদী, নদ হচ্ছে পুলিঙ্গ, নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই ছিল কপোতক্ষ নদের কবিতাটার নামকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা যাব এই কবিতার পাঠ শিরোনামে, অর্থাৎ কবিতার মাঝে কবি কি বুঝিয়েছে। কবিতার মাঝে কবি বুঝিয়েছে দেশপ্রেমের কথা। আর এই কপোতক্ষ নদটা কবিতাটা ছিল চতুর্দশপদী কবিতা বা কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে এই কপোতক্ষ নদ কবিতাটি নেওয়া হয়েছে।
এই কপোতাক্ষ নদ কবিতাটা হচ্ছে 14 চরণ বিশিষ্ট একটা কবিতা, যা এই কবিতাটাকে ইংরেজিতে বলা হয় সনেট, বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা কেন বলা হয়েছে এটা আমরা জানবো। দেখো, এই কবিতার মাঝে আছে 14টা লাইন, আর এই 14টা লাইনের ভিতরে দুইটা অংশ আছে। একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। তাহলে অষ্টকটা কি? অষ্টকটা হচ্ছে কবিতার ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠক হচ্ছে ভাবের পরিণতি। তাহলে এই যে কপোতাক্ষ নদ কবিতার মাঝে কবিতার দেশপ্রেমের কথা বলেছি, যে কবি সুদূর ফ্রান্সে থাকা অবস্থায় তার এই যে শৈশব এবং কৈশোরকালে এই সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদীর তীরে তার যৌবন এবং কৈশোর কেটেছে। কবি এই নদীটাকে এতই ভালোবাসছে, সেটা সে মূল্যায়ন করতে পেরেছে যখন সে ফ্রান্সে বসবাস করত। ফ্রান্সে বসবাস করার পরে যখন তার ইংরেজি রচনাবলী তার প্রকাশ ঘটল না, তখন সে তার নিজের দেশ এবং মাতৃভূমির কথা সে মনে করল। তাই মাতৃভূমির কথা মনে করে এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি তার কানে বাজতে লাগলো, এবং এই কপোতাক্ষ নদের কথা স্মরণ করে সে এই কপোতাক্ষ কবিতাটি লিখেছে। তো এই কবিতার ভিতরে তার দেশপ্রেমটা ফুটে উঠেছে, যে কবি ছোটবেলায় এই নদীর কলকল ধ্বনি যখন তার কানে বেজেছে, অনেক দেশে গিয়েছে, অনেক নদ নদী কবি দেখেছে, কিন্তু এই কপোতাক্ষ নদের মতো নদী সে কোথাও দেখেনি। আর এই কপোতাক্ষ নদের জলে তার জলকে সে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছে, যে মাতৃদুগ্ধ পান করলে যেমন শিশু ক্ষুধা এবং তৃষ্ণা দুটোই যেমন নিবারণ হয়, তথাপি এই কপোতাক্ষ নদের পানি পান করলে কবির ক্ষুধা এবং তৃষ্ণা সবই মিটে যাবে। এটা সে শুধু ফ্রান্সে থেকে এটা উপলব্ধি করতে পেরেছে। তাই আমি বলতে চাই যে কবির মাতৃভূমির প্রতি এবং মাতৃভূমির নদীর প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল, এই কবিতার মাঝে কবি সে ব্যক্ত করতে চেয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই কবিতাটা মূলত সনেট। তাহলে সনেট হচ্ছে ইংরেজি, আর বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। তাহলে এই দেখো, তোমরা তোমাদের বই খুলে দেখো, তোমরা কবিতাটি দেখো যেখানে 14 লাইন আছে কিনা, চতুর্দশপদী কবিতা। তাহলে দেখো, খুঁজে বের করো তো 14টা লাইন আছে কিনা। কি আছে? হ্যাঁ, 14টা লাইনে আছে। তারপরে দেখো, এই 14টা লাইনের কিন্তু দুইটা অংশ আছে না? প্রথম হচ্ছে 8 লাইন, পরেরটা হচ্ছে 6 লাইন। তাহলে 28 কত হলো? 14 হলো, তাই না? তাহলে এই 14টা লাইন আছে এই কবিতায়, এবং এই কবিতার দেখো ছন্দের মিল আছে। কেমন মিল আছে দেখো, কবিতাটি তোমরা সকলে পড়ো, দেখো আছে না? প্রথমে সততা হে নদ তুমি পড়ো মন মনে, সততা তোমার কথা আমি ভাবি বিরলে, সততা তবু কলকলে জোড়ায় এ প্রাণ আমি প্রাণ দিন চলনি। আছে না? দেখো, কলে আছে, মনে, স্বপনে, তারপরে হচ্ছে চলনে, কানে, এরকম এক লাইন পর পর মিল আছে না? তাহলে এইগুলোর ভিতরে আছে কি? প্রথম হচ্ছে অষ্টক, অর্থাৎ ভাবের প্রবর্তনা। আর এই ভাবের প্রবর্তনা মানে কি? উদ্দেশ্য বা সূচনা। এখানে হচ্ছে কবি যে ভাবের যে উদ্দেশ্য সেখানে প্রকাশ পেয়েছে। তারপরে প্রকাশ পেয়েছে পরের 6 লাইনে কি? ভাবের পরিণতি, অর্থাৎ ষষ্ঠক মানে হচ্ছে ভাবের পরিণতি। কবির এখানে কবিতার মাঝে তার ভাবের পরিণতি, অর্থাৎ তার ভিতরে দুঃখ ভারাক্রান্ত এই নদের কথা বলছে, সেই নদ হয়তো বা তার কথা ভুলে যাবে। এই ভাবের পরিণতিটা এর ভিতর প্রকাশ পেয়েছে। তাহলে কি সবাই দেখেছ? তাহলে কবিতাটা তোমরা পড়ো, এবং এর ভিতরে দেখো
যে কোন শব্দগুলা বুঝতে তোমাদের অসুবিধা আছে বা কোন চরণটা বুঝতে তোমাদের অসুবিধা আছে। যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে সেটা তোমরা চিহ্নিত করে রাখো, পরবর্তী ক্লাসে তোমাদের এটা বলে মানে বুঝিয়ে দেওয়া যাবে। এবং যদি কেউ এখন প্রশ্ন করো, করতে পারো। কি আশা করি বুঝতে পেরেছো সবাই, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, কবিতাটা কিন্তু আসলে দেখতে ছোট, কিন্তু তার এর অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু অনেক। এর অন্তর্নিহিত তাৎপর্যের এর মূল কথাটা বা মূল ভাবটা হচ্ছে কি? দেশপ্রেম। আর এই স্বদেশ প্রেম সবার ভিতরে জাগিয়ে তুলতে হবে। কবি এটাই কিন্তু সকলকে আমাদের সকলের মাঝে এটা তুলে ধরেছে, কি তাই না? তাহলে আমরা এর ভিতরে দেখো কিছু কিছু শব্দ আছে, আমি সেই শব্দগুলো তোমাদেরকে বোর্ডে লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেমন সততা। সততা কথা আছে না একটা? শত, আমরা জানি সততা জানি, কিন্তু সততা জানি না। সততা, তাহলে আমরা জানি সততা মানে কি? সততা মানে সর্বদা, সর্বদা। তারপরে আছে কি? বিরলে। বিরলে, বিরলে, বিরলে মানে কি? একান্ত নিরিবিলি। একান্ত নিরিবিলি। এখানে কবি একান্ত নিরিবিলিতে বসেই কিন্তু এই কবিতাটি রচনা করেছিল এবং একান্ত একাই বসে কিন্তু এই কপোতাক্ষ নদের কথা সে উপলব্ধি করত এবং নিরিবিলিতে এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি তার কানের কাছে বাজত। আশা করি এটাও বুঝতে পেরেছো, তাই না? যে সততা এবং বিরলে। তারপরে আছে কি? আমি কি বললাম কবিতায়? অষ্ট। অষ্টক আছে না? অষ্টকের মানে হচ্ছে কি? ভাবের প্রবর্তনা। কার ভাবের প্রবর্তনা? কবিতা। ভাবের প্রবর্তনা। আর একটা আছে কি? ষষ্ঠ। ষষ্ঠ, এটা হচ্ছে কি? ভাবের পরিণতি। কার ভাবের পরিণতি? কবিতা। ভাবের পরিণতি। কি আর আছে? আর যদি কোনো কঠিন শব্দ থাকে সেটা তোমরা পরে জেনে নিবা, ঠিক আছে? এর ভিতরে দেখো কিছু প্রশ্ন, এর ভিতরে আমরা প্রশ্ন করতে পারি। এখানে প্রশ্ন হতে পারে যে কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতাটি কোথায় থেকে রচনা, কোন কাব্য থেকে রচনা করেছিল? এটা হচ্ছে কি? চতুষ্পদ কবিতাবলী থেকে গৃহীত হয়েছিল বা নেওয়া হয়েছিল। তারপরে থাকতে পারে মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করে এবং মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করে। এর ভিতরে ভূমিকাটি অনেকগুলো কিন্তু প্রশ্ন হবে শুধুমাত্র কবিতা পরিচিতি, কবি পরিচিতিতে। তারপরে দেখো, মেঘনাদবধ কাব্য কার রচনা? কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের। এটা হচ্ছে কি? অমর কীর্তি। এই রচনাটা হচ্ছে তার অমর কীর্তি একটা রচনা, সেটা হচ্ছে মাইকেল এই মেঘনাদবধ কাব্য। তারপরে থাকতে পারে যেমন শর্মিষ্ঠা কার লেখা? কার লেখা শর্মিষ্ঠা? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, কি তাই না? তারপরে আছে যেখানে দুগ্ধ শ্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে, একটা চরণ আছে, দেখো একটা লাইন আছে না? দুগ্ধ শ্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে। এটা কার কথা বলছে? এটা বলতে কি বুঝিয়েছে? যে মায়ের দুধের সাথে কপোতাক্ষ নদের জলের কথা কবি তুলনা করেছে, কি তাই না? তারপরে একটা আছে কি? প্রজারূপী রাজরূপ সাগরে দিতে। আর একটা লাইন আছে দেখো, প্রজারূপী রাজরূপ সাগরে দিতে। তাহলে এটা বলতে কি বুঝিয়েছে?
যে প্রজারা যেমন রাজস্ব বা কর কাকে দেয়, রাজাকে দেয়, তাই না? তথাপি এই কপোতাক্ষ নদ তার পানি বা তার বাড়ি কাকে দান করছে, সাগরকে দিয়েছি। তাহলে তাহলে কি বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কবিতাটা সুন্দর করে পড়বে এবং তার কঠিন শব্দগুলা এবং চরণগুলা শেষ করে দেব। এবার আমি দেবো কি তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ দেখো, কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদ কবিতায় কবি কোন দিকটির কথা বঙ্গবাসীর কাছে তুলে ধরেছে? তার যথার্থতা বিশ্লেষণ করো। তুলে ধরেছে তার যথার্থতা করো। তাহলে বাড়ির কাছে সে কপোতাক্ষ নদ কবিতায় কবি কোন দিকটির কথা বঙ্গবাসীর কাছে তুলে ধরেছে তার যথার্থতা বিশ্লেষণ করো। এটা তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা ভালো করে পড়ে এটা করবে। পরিশেষে সবাইকে বলতে চাই যে মহামারী এই অবস্থায় সবাই ঘরে থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ সবাই।